তো যেহেতু এখানে সবাই প্রফেশনাল, আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে হয়তো কয়েকটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, সেইখান থেকে হয়তো কিছু ইনফরমেশন কারোর হেল্প হতে পারে। তো আমার টপিক হচ্ছে B2B নেটওয়ার্কিং এবং লোকাল এসইও। আমি প্রথম থেকে লোকাল এসইও নিয়েই কাজ করে আসছি, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি B2B নেটওয়ার্কিং নিয়ে কথা বলবো, কারণ যেহেতু আমি আমার ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স দু একটা শেয়ার করব, সেটার সাথে নেটওয়ার্কিংটা বেশি রিলেভেন্ট, এই জন্য আগে নেটওয়ার্কিংটা কভার করব, তারপরে হচ্ছে লোকাল এসইও নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমি সর্বপ্রথম 2017 সাল থেকে আমার ক্যারিয়ার স্টার্ট হয়। আমি বলতে পারি এটা 2017-র লাস্ট থেকে 2018 বলতে পারেন। তখন থেকে একজন ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে আমার ক্যারিয়ার স্টার্ট ফাইবার মার্কেট প্লেসের মাধ্যমে। তো আমি যখন ফাইবার মার্কেট প্লেসে একজন ফ্রিল্যান্সার হিসেবে আমার ক্যারিয়ার স্টার্ট করি, এইটা ছিল হচ্ছে জাস্ট মাইক্রো টাস্কিং, যেমন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, তারপরে আপনার হচ্ছে পেজ অপটিমাইজেশন, এই টাইপের ছোট ছোট কাজ দিয়ে আমি আমার ক্যারিয়ারটা স্টার্ট করি। তো ফাইবারে জয়েন করার কয়েক মাসের মধ্যেই আমার মোটামুটি ভালোই অর্ডার আসতে থাকে, আমি একটু বিজি হয়ে যাই। কিন্তু একটা জিনিস আমি ফিল করতে পারলাম, সেটা হচ্ছে আমি যখন রাত্রে ঘুমাই তখন চিন্তা করি, আমি যদি ঘুম থেকে উঠে দেখি আমার প্রোফাইলটা ডিসেবল হয়ে গেছে, তখন আমি কি করব? তো অর্ডার যতই আসুক না কেন, আমি খুব অল্প দিনের মধ্যে লেভেল 1 লেভেল 2 হয়ে মানে অর্ডার নিয়ে আমি সবসময় বিজি থাকতাম। আমি মানে আমার ক্যারিয়ার স্টার্ট হওয়ার 2-3 মাসের মধ্যে আমার কিন্তু টিম হয়ে গেছে, 2-3 জনের একটা টিম বানাই ফেলছিলাম ওই সময়। কিন্তু এই টেনশন মাথার ভিতরে সবসময় কাজ করতো যে আমার অ্যাকাউন্ট ডিসেবল হলে আমি আসলে করবোটা কি। তো তখন চিন্তা করলাম আসলে এইটা কোনো ক্যারিয়ার হতে পারে না, কারণ আমার ক্যারিয়ার হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের কাছে বা কোনো একটা মার্কেটের কাছে জিম্মি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি কোনো মার্কেট প্লেসে কাজ করেন, খেয়াল করে দেখবেন আপনার প্রোফাইল যখন বিভিন্ন প্রচুর পরিমাণ অর্ডারে বিজি থাকে, তখন আপনার দ্বারা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যে কোনো একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ভুল হওয়ার সাথে সাথে বিনা নোটিসে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। তো এই টেনশন থেকে মূলত আমি প্রচুর রিসার্চ করা শুরু করি যে মানুষ বাই করে কেন এবং সেল করে কেন, মানে বাই সেলের পিছনে সাইকোলজিটা কি। তো এইটা নিয়ে প্রচুর রিসার্চ করতে আমি আসলে যেটা পাই সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং। এবং তারপর থেকে নেটওয়ার্কিং নিয়ে রিসার্চ করা শুরু করি এবং আমি আস্তে আস্তে মার্কেট প্লেস থেকে লিভ নিয়ে নিই। মোটামুটি 1-1.5 বছর মতো মার্কেট প্লেসে অ্যাক্টিভ ছিলাম, তারপর থেকে কমপ্লিটলি আউট। আমার সমস্ত ক্লায়েন্ট আমি নেটওয়ার্কিং করে পাই। তো যেহেতু আমি একটা টিম চালাই, 50 থেকে 70টা ক্লায়েন্ট আমাদের সবসময় অ্যাক্টিভ থাকে, তো সে অনুযায়ী আমি মনে করি যে নেটওয়ার্কিং নিয়ে হয়তো হ্যালো আচ্ছা, তো সেক্ষেত্রে আমি মনে করি নেটওয়ার্কিং নিয়ে যদি আমি দু একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, যারা এই প্রবলেমগুলো ফেস করে তারা আমার থেকে দু একটা হেল্প হয়তো পাবে। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে তো আমি যখন ক্যারিয়ার স্টার্ট করি বা করব, ওই টাইমে বিভিন্ন বড় ভাইকে জিজ্ঞাসা করতাম যে ভাই আমি আসলে কি নিয়ে কাজ করলে ভালো হয়। দেখে কেউ আমাকে বলছে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করো। আমি এখানে বলছি কি আন্ডারস্ট্যান্ডিং ইওর পার্সোনালিটি টাইপ, এইটা আমি প্রথমে রাখছি এই কারণে যে আপনি কোনো একটা স্কিল, কোনো একটা ইন্ডাস্ট্রি চুজ করার আগে এই জিনিসটা অবশ্যই ফেস করবেন বা সবাই ফেস করে। স্টার্টিংয়ে দেখবেন সবাই জিজ্ঞাসা করে আমি কি করব। আমার কাছে যত মানুষ জিজ্ঞাসা করে, সব মানে নতুন বিগিনার জিজ্ঞাসা করে আপনি যেটা বলবেন আমি ওইটা করব। এটা হচ্ছে সব থেকে মানে প্রথম ভুল স্টেপ। কারণ এখন আপনি যদি আমাকে বলেন যে আপনাকে একটা মাছ আঁকাইতে হবে, একটা ফিশ, এখন আমি যদি একটা ফিশ আর্ট করি, সেটা মাছ হবে নাকি গরু হবে, আই হ্যাভ নো আইডিয়া, কারণ আমি কোনো আর্টিস্ট না।
আর্ট রিলেটেড কোনো আইডিয়া, তো আমাকে এক ভাই বলছে তুমি হচ্ছে ইয়ে করো, গ্রাফিক ডিজাইন করো, এখানে অনেক টাকা কামাইতে পারবা। তো এক বড় ভাইয়ের ক্লাসে গেলাম, 2 দিন ক্লাস করলাম, কোনো মজা পাই না। তো কেউ বলে তুমি এটা শেখো, এটা শেখো। তো প্রথমেই শুরুতেই যদি আপনি একটা রং ইন্ডাস্ট্রি চুজ করেন যেটার জন্য আপনি আসলে পারফেক্ট না, তাহলে আপনার পুরো জার্নিটা নষ্ট হবে। তারপরে ওইটার উপরে আপনি যত বেশি ইচ্ছা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন, ট্রিক্স অ্যাপ্লাই করেন, কোনো কাজে আসবে না। তো এই জন্যে আপনার নিজের পার্সোনালিটি টাইপটা কেমন, আপনি আসলে কি পছন্দ করেন, কি বেশি এনজয় করেন, এইটার জন্যে প্রচুর প্রচুর রিসার্চ করতে হবে। অ্যাটলিস্ট নিজেকে 2-1 মাস সময় দেন। কাজগুলো কি কি রিলেটেড করে মানুষ, ইন্টারনেটে সার্চ করেন, টপিকগুলো চুজ করেন, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা আর্টিকেল পড়েন, প্র্যাকটিস করেন। যেটা ভাল লাগে, যেটা আপনি ভালো বোঝেন, যেটা আপনার কাছ থেকে সবচেয়ে বেশি সহজ মনে হয়, ওইটা হচ্ছে আপনার নিশ, ওইটা হচ্ছে আপনার টপিক, যেটাতে আপনি সবচেয়ে বেশি কমফর্ট। মানে এমন না যে সব থেকে প্রফিটেবল নিশ কোনটা। শোনেন, যেই নিশটা সব থেকে বেশি প্রফিটেবল এবং যেই নিশে সব থেকে কম্পিটিশন কম, মনে রাখবেন অল্প কিছুদিনের মধ্যে এই নিশটা আবার স্যাচুরেটেড হয়ে যাবে। কারণ আপনার মতো বহু মানুষ এই জিনিসটা খুঁজছে। এই জন্য সব থেকে ইউনিক নিশ হচ্ছে আপনি, আপনার কাছে যেটা সব থেকে সহজ ওইটা হচ্ছে আপনার নিশ, কারণ ওইটা আপনি সব থেকে ভালো প্লে করতে পারবেন। ঠিক আছে? এই জন্য সর্বপ্রথম আপনার পার্সোনালিটি টাইপকে জাজ করবেন, ফিগার আউট করবেন, তারপরে আপনার সাথে যেটা ম্যাচ করে। দেখা আপনি ভিডিওতে কথা বলতে পারেন না, এখন আপনি যদি বড় একজন ইউটিউবারের সাথে তুলনা করে মনে করেন যে আমি একজন ওর মতো বড় ইউটিউবার হব, তা আপনি কখনো ওর সাথে কম্পিট করতে পারবেন না। দেশে কিন্তু দেশে আপনি খুব ভালো লিখতে পারেন, কিন্তু ওইটা আপনি কখনো ট্রাই করে দেখেননি। আপনার ভিতরে যে ট্যালেন্টটা আছে ওইটা আপনি খুঁজেই বার করেননি, তাহলে আপনি আপনার নিজের পটেনশিয়ালকে মিস করে ফেলবেন। ঠিক আছে? এই জন্যে নিজেকে নিজে বোঝা এবং আমার সাথে কোন স্কিলটা ম্যাচ করে এটা খুঁজে বের করা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সেকেন্ড, যেটা আপনার কাছে সহজ ওইটা নিয়ে আপনি যখন প্রচুর রিসার্চ করতে থাকবেন, আপনার আস্তে আস্তে ইন্ডাস্ট্রি নলেজ গ্যাদার হবে। ডিপ ইন্ডাস্ট্রি নলেজটা জরুরি, কারণ যখন আপনি নেটওয়ার্কিং করবেন আপনি পটেনশিয়াল সব কানেকশনের সাথে, লোকজনের সাথে কানেক্টেড হবেন। আপনার যদি ডিপ ইন্ডাস্ট্রি নলেজ না থাকে তাহলে আপনার সাথে তাদের সাথে তো কমিউনিকেট করতে পারবেন না। এই জন্যে ইন্ডাস্ট্রি নলেজটা জরুরি। আর যখন আপনি আপনার ডিপ ইন্ডাস্ট্রি আন্ডারস্ট্যান্ডিং থাকবে তখন আপনি ইউ ক্যান ক্রিয়েট বেটার সলিউশন। মানে ইন্ডাস্ট্রির খুঁটিনাটি সম্পর্কে আপনি যখন জানবেন, বেশি জানবেন, তখন আপনি ওই ইন্ডাস্ট্রির জন্য ভালো প্রোডাক্ট বা ভালো সার্ভিস ডিজাইন করতে পারবেন যেটা তাদের প্রবলেমকে সলভ করবে। ঠিক আছে? আর এইভাবে কন্টিনিউ করলে আপনি হবেন হচ্ছে একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা ইন্ডাস্ট্রি লিডার। তারপরে পার্সোনাল ব্র্যান্ডিং। নেটওয়ার্কিং এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর ডেফিনেশনটা কি? আপনি একটা লোগো ডিজাইন করে আপনার পেজে আর ওয়েবসাইটে অ্যাড করবেন, এইটা কিন্তু হচ্ছে ব্র্যান্ডিং না। লোগো হচ্ছে আপনার সিম্বল, আর ব্র্যান্ডিংটা হচ্ছে মূলত যে ইওর ব্র্যান্ড ইজ জাস্ট ইওর রেপুটেশন। আপনার রেপুটেশনটাই হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ড। সেকেন্ড আমি লিখছি, ইটস শেপড বাই ইউর স্কিলস, এক্সপিরিয়েন্সেস, ভ্যালুজ অ্যান্ড হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ। অথবা যে লেটস সে ইউ হ্যাভ মেড এ প্রমিস দ্যাট ইউ হ্যাভ টু কিপ। এই শর্টকাটটা মাথায় রাখবেন, তাহলে বুঝবেন যে পার্সোনাল ব্র্যান্ডিং এর ডেফিনেশনটা আসলে কি। এই পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, ওকে, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। তো যেটা বললাম, আপনার কাছে নলেজ আছে, ইন্ডাস্ট্রির ডিপ আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনি একটা ইন্ডাস্ট্রিতে লং টার্ম রিসার্চ করছেন, অ্যানালাইসিস করছেন, প্র্যাকটিস করছেন, তাদের জন্য কাজ করছেন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে কমিউনিকেশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দেখেন আমি এখানে লিখছি কি, বি এ গ্রেট কমিউনিকেশন স্টার্টার অ্যান্ড ডমিনেট দ্য হোল কনভারসেশন।
আপনি ভালো কমিউনিকেট করতে পারেন, এইটা একটা জিনিস, কিন্তু আপনি যে কোনো একটা গ্রুপের মধ্যে 10 জন মানুষ এক জায়গায় বসে আছে, ভালো টপিক নিয়ে আসতে পারেন, আপনি কমিউনিকেশন ক্রিয়েট করতে পারেন, এটা হচ্ছে ডিফারেন্ট। আপনার টপিকের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি যদি কোনো ফেসবুক গ্রুপ অথবা কোনো প্রাইভেট কমিউনিটিতে একটা মিম শেয়ার করেন, খেয়াল করে দেখবেন যে অনেক বড় লম্বা একটা পোস্টের থেকে অনেক বেশি অ্যাটেনশন নিয়ে নেয় ছোট একটা মিম, কারণ ওইটা হচ্ছে অনেক ক্রিয়েটিভ, ওইটা হচ্ছে একটা টপিক, ওইটা হচ্ছে একটা কন্টেন্ট, একটা স্টোরি। অথবা দেখা যাচ্ছে আপনি একটা প্রশ্ন, একটা কোয়েশ্চেন জাস্ট একটা গ্রুপে পোস্ট করে দিলেন, দেখা যাচ্ছে 100টা কমেন্ট পড়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা ইনডেপথ পোস্ট লিখে দিয়েছেন, ওইখানে 10টা কমেন্টও পড়ে নাই। এই কারণে আপনাকে একজন ভালো কমিউনিকেশন স্টার্টার হতে হবে, আপনাকে কমিউনিকেশন স্টার্ট করতে হবে, ঠিক আছে? আপনি যখন একটা সার্কেলের মধ্যে ডিফারেন্ট টপিকে কথা বলবেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলবেন এবং সেটা সেইভাবে প্রেজেন্ট করবেন, আপনি আরো 5 জন বা আরো 10 বা ওই সার্কেলের মধ্যে সবার থেকে বেশি অ্যাটেনশন নিতে পারবেন আপনার টার্গেট অডিয়েন্সের থেকে, ঠিক আছে? এজন্যে আর আপনি আপনার কনভারসেশনকে ডমিনেট করতে পারবেন, মানে আপনি যে কোনো একটা টপিকে কনভারসেশন স্টার্ট করে সেটা আপনার ইচ্ছা মতো টপিকে সেটাকে ড্রাইভ করতে পারবেন। এই জন্য আমি বলছি যে ডমিনেট দ্য হোল কনভারসেশন। আপনি কনভারসেশন ডমিনেট করতে পারবেন যদি আপনি একজন গ্রেট কমিউনিকেশন স্টার্টার হন। আর আরেকটা বিষয় হচ্ছে কমিউনিটি বেসড প্রফেশনাল নেটওয়ার্কিং। এখন নেটওয়ার্কিং বলতে অনেকেই মনে করে আমি খুব বেশি ভিডিও বানাই না, কিন্তু পোস্ট করি অনেক, তো অনেকের সাথে আমার কথা হয়, তো আমি যখন বলি যে ক্লায়েন্ট হান্টিং কিভাবে করব, আমি বলি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। নেটওয়ার্কিং তো অনেক করি, লিঙ্কডইনে করি, ফেসবুকে করি, ইনস্টায়, কিন্তু কোনো ক্লায়েন্ট তো আসে না। তো আমি যতজনকে জিজ্ঞাসা করছি, হয় বেশিরভাগ মানুষ নেটওয়ার্কিংয়ের অর্থ এটা বোঝে যে লিঙ্কডইনে জাস্ট কানেক্ট হতে হবে, আর কমিউনিটি বেসড নেটওয়ার্কিং বলতে এটা বোঝে যে কমিউনিটি থেকেও পোস্ট দিল, আমি সেখানে পোস্ট করব আমার এই সার্ভিস আছে, আমি অমুক সার্ভিস দিচ্ছি, তুমি আমাকে নক দাও, অথবা মানুষকে ডিএম সেন্ড করা। এই কাজগুলো ভুলেও করবেন না, এইগুলো আসলে মানে এইগুলো বলতে নেটওয়ার্কিং বোঝায় না, এগুলো ধরতে গেলে স্পামিং। আর আপনি যদি একা একা একটা মানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিয়ে প্রচুর পরিমাণ পোস্ট করতে থাকেন, সেইখানেও একটা সোশ্যাল মিডিয়ার মানে ইকোসিস্টেম করে না, ইকোসিস্টেম কন্টিনিউ হয় না, ঠিক আছে? তো কমিউনিটি বেসড প্রফেশনাল নেটওয়ার্কিং বলতে এটাই বোঝায় যে আপনি কমিউনিটিতে ভ্যালু দিবেন, সেইটা আপনার রিয়েল লাইফ প্রজেক্ট থেকে আপনার ফাইন্ডিংস দিয়ে, কমিউনিটিতে যারা প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তর দিয়ে, এবং নিজে এমন সব টপিকে কোয়েশ্চেন করে যেগুলোতে আপনার কমিউনিটিকে কিউরিয়াস বানায় এবং আপনাকে পাল্টা প্রশ্ন করে। এইভাবে একটা প্রফেশনাল প্র্যাকটিস বজায় রাখবেন, দেখবেন কানেকশন অটোমেটিক আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? আমি আমার লাইফে কখনো কোল্ড আউটরিচ করি নাই, কখনো কাউকে ডিএম সেন্ড করি না, কিন্তু আমার ক্লায়েন্ট হয় ফেসবুক থেকে, না হয় লিঙ্কডইন থেকে, অথবা রেডিট থেকে চলে আসে কন্টিনিউয়াসলি। আমি পুরো সপ্তাহ লিডে ফুল হয়ে থাকি, ঠিক আছে? ও আর কিছু প্রাইভেট প্রাইভেট নেটওয়ার্কে আমি নেটওয়ার্কিং করি, যেমন স্ল্যাকের কিছু গ্রুপ আছে, ডিসকর্ড, এই টাইপের, ফেসবুক, রেডিট, এগুলোতে অ্যাক্টিভ থাকি বেশিরভাগ। তো কমিউনিটি বেসড নেটওয়ার্কিং বলতে এটাই বোঝায় যে ওখানে জাস্ট শুধু কমেন্ট করা না, বা আমাকে মেসেজ দাও, বা কেউ কোনো রিলেটেড পোস্ট দিলে তাকে মেসেজ করা, এইগুলো না, বরং সেইখানে মিনিংফুল কমেন্ট করা, পোস্ট করা এবং ভ্যালু শেয়ার করা। আপনি আপনার কমিউনিটিকে যত বেশি ভ্যালু দিবেন, আপনার অথরিটি বিল্ড আপ হবে, তত বেশি সেখানে অথরিটি বিল্ড আপ হবে, আপনি পোটেনশিয়াল ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় সেইটা খেয়াল রাখবেন হচ্ছে কয়েকটা প্রো টিপস অ্যাড করে এসেছে, কন্ট্রোল ইওর মাইন্ড।
মানে আমি খেয়াল করে দেখছি, যখন একটা বিগিনার লেভেলের ফ্রিল্যান্সার দেখা যাচ্ছে 1000-2000 মান্থলি ইনকাম হচ্ছে, $1000-2000, তখন সে মনে করে যে আমার একটা প্ল্যান বি থাকা উচিত, যেমন আমার একটা কোর্স বানানো উচিত, অথবা আমি পাশাপাশি অন্য কোনো বিজনেস করি, এটাতে তো হচ্ছে। তো এইটা করলে হয় কি, মানে আমরা আমাদের মাইন্ডকে আসলে কন্ট্রোল করতে পারি না, মনের মধ্যে সবসময় এই ধরনের চিন্তাভাবনা আসতেই থাকে। এইখানে সমস্যা যেটা হয়, আপনি যখন একটা প্ল্যান বি বা প্ল্যান সি নিয়ে কাজ করেন, পুরো 24 ঘন্টায় আপনার ব্রেইন আপনাকে অনলি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম প্রোডাক্টিভ সাপোর্ট দেয়। ওই সাপোর্টটা ওই দিন আর আপনি পাবেন না আপনার ব্রেইন থেকে। তো 1-2 ঘন্টা পরে আপনার ব্রেইন যখন লেজি হয়ে যায়, তখন আপনি ওই ক্রিয়েটিভ সাপোর্টটা আপনার ব্রেন থেকে পান না। তো সেই ক্ষেত্রে হয় কি, আপনি যখন 2-3টা প্ল্যান নিয়ে কাজ করেন, আপনার মেইন বিজনেসের উপরে ইফেক্ট পড়া শুরু করে ওইটার। মানে আপনার প্ল্যান বি আস্তে আস্তে প্ল্যান এ হয়ে যায়, আর প্ল্যান এ আস্তে আস্তে ডিক্লাইন করা শুরু করে। এইটা হচ্ছে খুবই প্রবলেমেটিক। তো এই ক্ষেত্রে আপনাকে মাইন্ড কন্ট্রোল করতে হবে। আপনার যদি আজকে $2000 $5000 আর্নিং হয়, ওইটাকে আপনার ডাবল করতে হবে, এমন মানে সেম বিজনেস দিয়ে ডাবল করতে হবে। আপনাকে ডাইভার্সিফাই করে 4-5টা বিজনেস রান করা লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি, আমি আমার কাজগুলোকে সবকিছু টেমপ্লেটাইজ করে রাখি, ঠিক আছে? আমি ঘুম থেকে কয়টায় উঠবো, আমি ঘুম থেকে ওঠার পরে প্রথম 2 ঘন্টা আসলে আমি যখন ঘুম থেকে উঠি 3টা থেকে 4টার মধ্যে, রাত 3টা থেকে 4টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি। প্রথম 2 ঘন্টা আমি কোনো ক্লায়েন্টের ইমেল, টিমের মেসেজ কোনো কিছুতে ফোকাস করি না। আমার নিজস্ব কিছু কাজ আছে, ওইটাতে ফোকাস করি। মানে ফার্স্ট 2 আওয়ার্স হচ্ছে আমার নিজের জন্য, তারপরে হচ্ছে ক্লায়েন্টের কাজ, ইমেল রিপ্লাই দেওয়া বা এগুলো চেক করা স্টার্ট করি, ঠিক আছে? মিটিং টিটিং যা আছে সব কিছু তারপরে। তো আমি কখন কি করব সব কিছু আমার টেমপ্লেট করা থাকে, আমি ওই অনুযায়ী কাজ করি। টেমপ্লেট করার কারণ কি, আমি যদি জানি আমি এই কাজটাই করি, আমি প্রতিদিন এরকমটা করব, এরকম আসলে হয় না। কারণ কি জানেন, ওই যে বললাম যে মাইন্ড কন্ট্রোল করা খুবই কঠিন একটা জিনিস। কিন্তু যখন আপনি কি কি করবেন, আপনার ভিশন, আপনার গোল, আপনার বিজনেস, আপনার ডেলি ইম্পর্টেন্ট টাস্কগুলো কি কি সেটা লিখে আপনার সামনে ঝুলাই রাখবেন, অথবা আপনার সামনে যদি এক্সট্রা মনিটর থাকে, একটা মনিটরে ওইটা ওপেন করে রাখবেন, দেখবেন যে এটা ম্যাজিকের মতো আপনার মাইন্ডকে কন্ট্রোল করে। তো 2 ঘন্টায় আপনি যে পরিমাণ এফোর্ট দিতে পারবেন, যে প্রোডাক্টিভ সাপোর্টটা আপনার নিজের ব্রেইন থেকে পাবেন, সেটা 10-15 ঘন্টায়ও পাবেন না, যদি আপনি আপনার কাজকে টেমপ্লেটাইজ করতে পারেন আর এইভাবে কন্ট্রোল করে তারপর কাজ করতে পারেন, ঠিক আছে? আর যাই করবেন, রিফাইন ইউর অ্যাপ্রোচ বেসড অন ইউর ফাইন্ডিংস। আমি যখনই যেটা টেস্ট করি সেখান থেকে কি কি পাই সবসময় সবকিছু লিখে রাখি, ঠিক আছে? তো যাই হোক, আমি মূলত ক্যারিয়ার স্টার্ট করি হচ্ছে লোকাল এসইও দিয়ে, স্টার্ট করি হচ্ছে ফ্রিল্যান্সার হিসাবে একজন ইন্ডিভিজুয়াল, মাইক্রো টাস্ক দিয়ে। তারপরে আস্তে আস্তে লোকাল এসইও সম্পর্কে রিসার্চ করা, জানা, এবং 2019 থেকে আমি হচ্ছে কমপ্লিটলি আউট অফ মার্কেট প্লেস। আমি হচ্ছে লোকাল এসইও সার্ভিস প্রোভাইড করা শুরু করি, এবং আমার সমস্ত ক্লায়েন্ট আসে হচ্ছে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। তো লোকাল এসইওর ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখবেন, আপনার যখন কোনো প্রসপেক্টিভ ক্লায়েন্ট আসবে, মানে একজন সম্ভাব্য ক্লায়েন্ট যে আপনার সার্ভিসের উপরে ইন্টারেস্টেড, বা আপনার কোনো কন্টেন্ট দেখে বা আপনার সাথে কাজ করতে চায়, আপনাকে একটা ওয়েবসাইট দেখাবে, বা তার গুগল বিজনেস প্রোফাইলটা দেখাই বলবে এটা আমার বিজনেস, এটা দিয়ে কি করা যায়। তো সেই ক্ষেত্রে সব থেকে বেশি ভালো কাজ করে সেটা হচ্ছে তাকে একটা অডিট দেওয়া। এখন অডিট বলতে কি বোঝায়, ধরেন আপনি একটা ওয়েবসাইট নিয়ে স্ক্রিমিং ফ্রগ বা যে কোনো এসইও রিলেটেড টুলে স্ক্যান করার সাথে সাথে একটা রিপোর্ট জেনারেট করে দেবে। তো এইটা যদি আপনি ক্লায়েন্টকে দেন, তাহলে তো কোনো মিনিংফুল হইলো না, ওটা তো সে নিজেও দেখতে পারতো, তাই না? আপনি স্ক্রিমিং ফ্রগে দিলেন, দিয়ে রিপোর্ট জেনারেট করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন, কোনো এফোর্ট দিলেন না।
হবে না। এই ক্ষেত্রে আমি বলি মানে হোয়াট শুড ইনক্লুড ইন অ্যান অডিট, অডিটে শুধু টেকনিক্যাল পার্ট বা টুল জেনারেট করা আইটেম থাকবে না, অডিটের মধ্যে মানে আপনার একটা কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করা লাগবে, যেইখানে আপনি যদি লোকাল এসইও করেন, আমি লোকাল এসইওর কথা বলছি স্পেশালি, গুগল বিজনেস প্রোফাইলে আপনি কি কি চেক করবেন সে একটা লিস্ট, ওয়েবসাইটে কি কি চেক করবেন, ব্যাকলিংক, কম্পিটিটর, সব কিছু আপনার কাছে নিজস্ব একটা আলাদা লিস্ট থাকবে। সেই লিস্ট অনুযায়ী আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসকে অডিট করবেন। ওভারঅল জিবিপি সেটিংস মানে গুগল বিজনেস প্রোফাইলের মধ্যে কোনো সেটিংস যেন রং ইনফরমেশন অথবা মিস ইনফরমেশন না থাকে, এইটা খেয়াল করতে হবে। সর্বপ্রথম জিএমবিতে অনেক সময় খেয়াল করে দেখবেন আপনার ক্লায়েন্টের গুগল বিজনেস প্রোফাইলে অনলি একটা ক্যাটাগরি দেওয়া থাকে, অনলি একটা ক্যাটাগরি। এটা খুবই ইম্পর্টেন্ট, ক্যাটাগরিগুলো চেক করবেন। যতগুলো সম্ভব সেকেন্ডারি ক্যাটাগরি অ্যাড করা যায় ক্যাটাগরি অ্যাড করে দিবেন। সার্ভিস এবং প্রোডাক্টস, যদি ফিজিক্যাল কোনো আইটেম থাকে প্রোডাক্ট হিসেবে ওইগুলো অ্যাড করে দিতে পারবেন, না থাকলে সার্ভিস মানে প্রোডাক্ট অপশনে আপনি সার্ভিসগুলো টাইটেল আর ডেসক্রিপশন দিয়ে অ্যাড করে দিতে পারবেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স সেইখানে আছে কিনা, না থাকলে আপনি অ্যাড করতে পারবেন, ওখানেও কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। রিভিউজ খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে গুগল বিজনেস প্রোফাইলের জন্য হচ্ছে রিভিউ। যদি একটা গুগল বিজনেস প্রোফাইলের রিভিউ কম থাকে আর তার অন্য কম্পিটিটররা রেগুলার রিভিউ পেতে থাকে, তাহলে খুব ইজিলি যারা রেগুলার রিভিউ পাচ্ছে ওরা র্যাঙ্ক করা শুরু করবে। তো এইটা আপনার ক্লায়েন্টকে বলতে হবে, তুমি তোমার প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে রিভিউ চেয়ে নিবা, রেগুলার যেন একটা ক্লায়েন্টের প্রোফাইলে রিভিউ আসে, রিভিউতে যেন ঠিকমতো রিপ্লাই হয়। তো এই ব্যাপারগুলো আপনার অডিটে ফিডব্যাকের মতো করে আপনি অ্যাড করবেন, যে সেইখানে আছে কিনা, কনসিস্টেন্সি আছে কিনা। পোস্ট অ্যান্ড ডিরেক্ট আপলোডিং, রেগুলার প্রোফাইলটা পোস্ট করছে কিনা, ডিরেক্ট ফটো আপলোড করছে কিনা। ডিরেক্ট ফটো বলতে তাদের অফিসের ফটো, তাদের প্রোডাক্টের ফটো, বিজনেস রিলেটেড ফটো যেটা তারা মোবাইল দিয়ে ক্যাপচার করে, এটা হচ্ছে সব থেকে বেস্ট প্র্যাকটিস। তাও যদি না হয় অ্যাটলিস্ট কমপক্ষে আপনি স্টক ইমেজ, আমরা যেটা করি স্টক ইমেজকে, যদি ক্লায়েন্টের কাছে অ্যাভেলেবেল ইমেজ না থাকে স্টক ইমেজকে ক্যানভা টেমপ্লেট দিয়ে রিডিজাইন করে সেইটাকে হচ্ছে গুগল বিজনেস প্রোফাইলে আমরা ডিরেক্ট আপলোডিংয়ের জন্য ইউজ করি। ওকে, তারপরে আপনি চেক করবেন, আমি এইগুলো উল্লেখ করছি হচ্ছে আপনার অডিটের ভিতরে এই আইটেমগুলো থাকতেই হবে। মানে আপনি যদি টুল দিয়ে জেনারেট করেন এই আইটেমগুলো একটা লিস্ট আকারে দিয়ে দিবে, কিন্তু মেইনলি আপনি ফোকাস করবেন কোনগুলো, সেইগুলো হাইলাইট করার জন্য আমি মেইন আইটেমগুলো হাইলাইট করে দিচ্ছি, যেগুলো আপনার অডিটে আলাদাভাবে হাইলাইট করা থাকবে এবং এক্সপ্লেনেশন দেওয়া থাকবে যে এই আইটেমগুলোর বর্তমান স্ট্যাটাস এরকম, তুমি এইগুলোকে এইভাবে ফিক্স করবা। আর সেই সাথে আপনি চাইলে একটা গুগল শিটে আলাদা করে টুল জেনারেট করা রিপোর্টও অ্যাড করতে পারেন, তাহলে ক্লায়েন্টের জন্য ইজি হবে যে আমাকে মেইনলি ফোকাস করতে হবে কোনগুলো, সেগুলো এখানে ফিডব্যাকের মতো করে লেখা আছে। আর সেই সাথে ডিটেল রিপোর্ট চেক করার জন্য একটা শিট অ্যাড করা আছে, সেইখানে সে চাইলে টুল জেনারেট করা রিপোর্টগুলো দেখে নিতে পারবে। তাহলে সে অ্যাটলিস্ট এতটুকু বুঝবে যে আপনি তার বিজনেসটাকে সময় নিয়ে দেখেছেন, এফোর্ট দিয়েছেন। ঠিক আছে, এটা আপনার ক্লায়েন্টকে ক্লোজ করতেও হেল্প করবে। ওকে, তো ওয়েবসাইট যখন চেক করবেন সর্বপ্রথম ইউজার এক্সপেরিয়েন্সটা দেখতে হবে, যে এটা কি শুধু টেক্সট ওয়াল, মোবাইল ফ্রেন্ডলি কিনা, বা ব্র্যান্ডিং ঠিক আছে কিনা, সব কিছু চেক করবেন। ইউজার এক্সপেরিয়েন্সটা সর্বপ্রথম দেখবেন, তারপরে লোকাল এসইওর ক্ষেত্রে কন্টেন্ট অডিট করতে হবে, কন্টেন্ট। কারণ আচ্ছা, কন্টেন্ট অডিটের আরও কিছু ব্যাপার আমি নেক্সট স্লাইডে শেয়ার করছি। কন্টেন্ট অডিটের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, কন্টেন্টের লেন্থ কেমন, এই টাইটেলগুলো কেমন, তারপরে ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচারটা কেমন, এই সব জিনিসগুলো খেয়াল করে। লোকাল কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশনটা কেমন হয়েছে, এই সব কিছু চেক করা লাগবে। যদি কন্টেন্টটা বাজে হয় তাহলে ডেফিনেটলি ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে আপনার কন্টেন্টকে রিরাইট করা লাগবে, এইটা চেক করবেন। লোকাল কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন করতে হবে। ওয়েবসাইট স্ট্রাকচার,
খেয়াল করে দেখবেন অনেক বিজনেসের মাল্টি লোকেশন থাকে কিন্তু ওয়েবসাইট স্ট্রাকচারটা ঠিক নাই। এক এক পেজ থেকে এক এক রকমভাবে র্যান্ডমলি দেশে তাদের 3টা লোকেশন, যে কোনো পেজ থেকে যে কোনো জিএমবিকে তারা পয়েন্ট করছে। যদি মাল্টি লোকেশন থাকে, পার লোকেশনের জন্য অ্যাটলিস্ট একটা করে লোকেশন পেজ থাকতে হবে, ওইটাই হচ্ছে হোম পেজের মতো কাজ করবে। তারপর সার্ভিস পেজগুলোকে কিভাবে সাজানো, ইন্টারনাল লিঙ্কিংগুলো কিভাবে করে, এগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করতে হবে অবশ্যই। এই জন্য ওয়েবসাইট স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আপনি চেক করবেন হচ্ছে আদার টেকনিক্যাল পার্টস, সেটা হচ্ছে আপনার সার্চ কনসোলে চেক করবেন, আর এসিএম রাশ বলেন বা এইচরেফ যে কোনো টুল দিয়ে আপনি যে আদার টেকনিক্যাল পার্টগুলো থাকবে সেগুলো আপনি চেক করতে পারবেন। তারপরে চেক করবেন সাইটেশনস এবং ব্যাকলিঙ্ক। লোকাল এসইওর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের যে সাইটেশনগুলো আছে সেইগুলো কনসিস্টেন্সি মেনটেন করছে কিনা। দেখছে তাদের আগে একটা অফিস ছিল, অফিস চেঞ্জ করছে, আবার নতুন সাইটেশন আসছে, কোনো সাইট দেখছে তারা 2বার খুলে ফেলছে, এইগুলো সব কিছু চেক করবেন। যদি 2-3 রকম ইনফরমেশন গুগলে থাকে তাহলে ডেফিনেটলি ওইটা ক্লিন আপ করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার অডিট শিটে, অডিট ডকুমেন্টে উল্লেখ থাকতে হবে। আর কন্টেন্টের ক্ষেত্রে যেটা বললাম, কন্টেন্ট যখন অডিট করবেন তখন আরেকটা জিনিস খেয়াল করবেন, আচ্ছা এটা না, ব্যাকলিঙ্কের ক্ষেত্রে কোয়ালিটি, রিলেভেন্সি, ডাইভার্সিটি, মানে শুধু একই রকম ব্যাকলিঙ্ক করবেন না, আপনাকে ব্র্যান্ড প্রোফাইল, সাইটেশনস, প্রেস রিলিজ, তারপরে গেস্ট পোস্ট ডাইভার্সিফাই করার ট্রাই করবেন, ঠিক আছে। তারপরে আপনার অডিট শিটে অবশ্যই একটা ওভারঅল ফিডব্যাক থাকতে হবে যে বর্তমান ট্রাফিক এবং কলের স্ট্যাটাসটা কি, কারেন্ট কিওয়ার্ড র্যাঙ্কিং স্ট্যাটাস, কতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করছে এবং তাদের টপ কম্পিটিটরদের কি অবস্থা। আপনি যখন টপ কম্পিটিটর এবং কারেন্ট র্যাঙ্কিং স্ট্যাটাসগুলো চেক করবেন, ট্রাফিক চেক করবেন, আপনি বুঝতে পারবেন যে আসলে তার নিড কি কি, তার জন্য কি কি করতে হবে স্পেসিফিকলি। তো এইগুলো যখন আপনার অডিট ডকুমেন্টটা এই সাবজেক্টগুলো, এই ফ্যাক্টরগুলো কভার করবে, তখন একটা ক্লায়েন্টের জন্য বুঝতে সুবিধা হবে এবং তার জন্য ডিসিশন নিতে ইজি হবে যে তার আসলে নেক্সটে কি করা উচিত। ওকে, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কে কে এখানে লোকাল এসইও করেন কারা, ডিরেক্টলি লোকাল এসইওর সাথে কানেক্টেড কারা? আচ্ছা, অনেকেই আছে। আচ্ছা, লোকাল এসইওর ক্ষেত্রে গুগল বিজনেস প্রোফাইলের জিবিপি ইনসাইটস যেটা, ওইটা চেক করেন কে কে? সার্চ কনসোলে যেরকম হচ্ছে ড্যাশবোর্ডে সাজেস্ট করে না কিওয়ার্ড, জিএমবির মধ্যেও সাজেস্ট করে, ওইটা কেউ চেক করেন? আচ্ছা, সার্চ কনসোল জিবিপিতে মানে গুগল বিজনেস প্রোফাইলের মধ্যে জিএমবি ইনসাইটসের মধ্যে যে কিওয়ার্ডগুলো সার্চ করে, প্রথম দিকে খেয়াল করবেন যে হচ্ছে বিজনেস নেম সহ, ওই বিজনেসটা যদি পপুলার হয় ওই এলাকায়, ওই বিজনেস নেম সহ সার্ভিস দিয়ে অনেকে সার্চ করে, ওইগুলোকে আমরা ব্র্যান্ড কিওয়ার্ড বলি। ব্র্যান্ড কিওয়ার্ডের জন্য আলাদা কাজ করা লাগে না, কারণ পাবলিক ওইটা এমনিই চেনে, ওইটা নিয়ে কিছু করা লাগবে না। কিন্তু ব্র্যান্ড কিওয়ার্ড যখন শেষ হয়, তার পরের অংশে দেখবেন অনেক দারুণ কিওয়ার্ড ওখানে আছে যেগুলো আপনি টার্গেটও করেন নাই, ওয়েবসাইটেও নাই, কিন্তু কিছু কিওয়ার্ডের জন্য অলরেডি এই জিএমবি প্রোফাইলটা ইমপ্রেশন পাচ্ছে বা ট্রাফিক পাচ্ছে বা অ্যাটলিস্ট ওই সাজেশনে আসছে। ওই কিওয়ার্ডগুলো মনে করবেন হচ্ছে এই বিজনেসের জন্য সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সব থেকে বেস্ট কিওয়ার্ড। কারণ কি, ওই কিওয়ার্ডগুলো এই বিজনেসের সাথে মানে এই বিজনেসের ইন্টেন্টের সাথে ম্যাচ করে, যার জন্য ওইটার জন্য গুগল অটোমেটিক এটাকে সাজেস্ট করতেছে। তো অন্য একটা র্যান্ডম কিওয়ার্ড র্যাঙ্ক করতে যেই পরিমাণ এফোর্ট দেওয়া লাগবে, তার থেকে কম এফোর্ট, অল্প একটু পুশ করলে এই কিওয়ার্ডগুলো দ্রুত আপনাকে রেজাল্ট এনে দেবে, ঠিক আছে। তো লোকাল এসইও কিওয়ার্ডের লোকাল কিওয়ার্ডের ক্ষেত্রে চুজ দ্য বেস্ট কিওয়ার্ডস, এইখান থেকে কিওয়ার্ড নেবেন, সার্চ কনসোলের সাজেশন থেকেও কিওয়ার্ড নেবেন, এবং গুগল সার্চ বক্সে যখন আপনি কিওয়ার্ড সেট করবেন, সার্চ বক্সে যে সাজেশন থাকে
তারপরে ফুটারে যেটা এলএসআই কিওয়ার্ড যেগুলা, এইগুলোর ভিতর থেকেও বেস্ট কিওয়ার্ডগুলোকে বের করে নিয়ে আসা ট্রাই করবেন। কারণ লোকাল এসইওর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমরা যেটা দেখি এইচরেফ বা এসইএমরাশ কোনো প্রকার দেখায় না, আপনার সার্চ ভলিউম দেখায় না, কখনো কখনো জাস্ট শুধু সাজেশন দেখায় বা 10, 20, 30, 50 এরকম ভলিউম দেখায়, কখনো কখনো একেবারে টোটালি দেখায় না। এই কারণে লোকাল এসইওর ক্ষেত্রে যদি কিওয়ার্ডটা গুগলের সার্চ বক্সের সাজেশনেও আসে, ধরে নেবেন এটা হচ্ছে একটা পটেনশিয়াল কিওয়ার্ড, আর সেটা যদি আপনার জিএমপি ইনসাইটসে আসে সেটা হচ্ছে আরও বেশি পটেনশিয়াল কিওয়ার্ড। তো এই সমস্ত জায়গা থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং বেস্ট সব থেকে বেটার যে কিওয়ার্ডগুলো সেগুলো আগে ট্রাই করবেন। যে কিওয়ার্ডটা র্যাঙ্কে টপে চলে আসবে তখন আবার রিলেটেড দেশে আপনি 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, 8টা র্যাঙ্ক করে গেছে, এখন আপনি কি করবেন? রিলেটেড আপনি যখন খোঁজা শুরু করবেন দেখবেন রিলেটেড ওরকম আরো 80টা কিওয়ার্ড পেয়ে যাবেন, ঠিক আছে? তখন আবার নতুন আরেক সেট কিওয়ার্ড র্যাঙ্ক করা ট্রাই করবেন, এইভাবে করে কন্টিনিউ করবেন। আর কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ওয়েবসাইটে সর্বপ্রথম চেক করবেন। অনেক সময় লোকাল এসইওর ক্ষেত্রে অনেকে ওয়েবসাইটকে খুব একটা প্রাধান্য দেয় না, কিন্তু অন পেজ অপটিমাইজেশন খুবই হেল্পফুল লোকাল এসইওর ক্ষেত্রে। বিশেষ করে টাইটেল, আপনার মেইন কিওয়ার্ডগুলোকে H1 টাইটেলে অ্যাড করতে হবে এবং H2, H3 টাইটেলগুলোকে অবশ্যই আপনার সেম অথবা সিমিলার কিওয়ার্ড দিয়ে মডিফাই করে তারপরে ইউজ করতে হবে, ঠিক আছে? তারপরে আরো কিছু ফ্যাক্টর এখানে আমি অ্যাড করছি, সেটা হচ্ছে আমি আমার ফাইন্ডিংস থেকে বলবো এক্সটার্নাল ক্লিক ম্যাটার্স। আপনি সিটিআর বুস্টারের নাম শুনছেন? এটা কিন্তু রিকমেন্ডেড না, কিন্তু আসলে কাজ করে। অনেকেই সিটিআর টুল ইউজ করে, আমি অনেক টেস্ট করে দেখছি, এজেন্সি আসাসিন দিয়ে আমি টেস্ট করে দেখছি, কিন্তু এটা আমরা রেগুলার আমাদের ক্লায়েন্টের জন্য ইউজ করি না, ওকে? কিন্তু এটা হচ্ছে মোটামুটি ক্লিয়ার যে এক্সটার্নাল ক্লিক হচ্ছে কাজ করে। আপনি যদি ফেসবুকে অ্যাড দিয়েও আপনার গুগল বিজনেস প্রোফাইলে ডিরেক্ট ট্রাফিক নেন, তো এইটা আপনার র্যাঙ্কিং ইনস্ট্যান্ট বুস্ট করে। তো ওই জিনিসটাই সিটিআর বুস্টার টুলগুলো আর কি ইউজ করে এবং ম্যানিপুলেট করার ট্রাই করে, ঠিক আছে? কিন্তু ক্লিক যে শুধু আপনার সিটিআর বুস্টার বা ফেসবুকে বুস্ট করে নিয়ে আসবেন ব্যাপারটা এরকম না, আপনি অন্যভাবে ক্লিক নিতে পারেন। আমি রিসেন্টলি আমাদের একটা ক্লায়েন্টের 2টা লোকেশন ছিল, এটা হচ্ছে বেলবন্ড ক্যালিফোর্নিয়াতে, আপনার পোমোনা সিটি, বেশ বড় একটা সিটি, এটা হচ্ছে আপনার ওই স্টেটের মধ্যে 7th লার্জেস্ট সিটি। তো বেশ কম্পিটিটিভ। তো 3 মাস পর্যন্ত ট্রাই করার পরে খুব একটা ভালো রেজাল্ট যখন পাচ্ছিলাম না, আমি এক্সটার্নাল ক্লিক নিয়ে আসার জন্যে পিন্টারেস্ট ট্রাই করি, ওকে? তো দুইটার জন্য 2টা প্রোফাইল ক্রিয়েট করি, এক একটা প্রোফাইলে 200 থেকে 250টা করে পিন ডিজাইন করি এবং পিনের টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড মেনটেন করে অপটিমাইজ করে আমরা পাবলিশ করি 1 মাস। তো বিগত 4 মাসে আমরা যে রেজাল্ট পাই নাই, মানে আমরা প্রত্যেক মাসে যে আইটেমগুলো করি লাস্ট মান্থেও সেম একই আইটেম করি, কিন্তু এই যে 200-250টা করে পিন অ্যাড করা হয়েছে, এইখান থেকে এক্সটার্নাল ক্লিক আসছে, ঠিক আছে? তো 2টা বিজনেসেরই 4-5টা করে কিওয়ার্ড একেবারে 20 নাম্বার পজিশন থেকে 1 নাম্বার 2 নাম্বারে চলে আসছে, ঠিক আছে? তো যে কোনো আইটেম টেস্ট করার জন্য আপনারা এরকমটা করতে পারেন। যদি কোনো নতুন আইটেম টেস্ট করতে চান, আপনার রেগুলার আইটেমের সাথে যে কোনো একটা আইটেম বা 2টা আইটেম দিয়ে 1 মাস 2 মাস টেস্ট করে দেখবেন এই আইটেমটা আসলে ওয়ার্কআউট করে কিনা। এমন না যে আপনি কোনো ব্লগে পড়ছেন বা কারোর থেকে শুনছেন সেইগুলো আপনি রেগুলার অ্যাপ্লাই করছেন কিন্তু আসলে রেজাল্ট আসছে না। রেজাল্ট যখন না আসে তখন আপনাকে নতুন নতুন কিছু ট্রাই করা লাগবে, ওকে? তো যখনই আমি পিন্টারেস্টের এইটা ট্রাই করছি, যেহেতু ক্লিক যদি রিয়েল ক্লিক হয়, রিয়েল ট্রাফিক হয়, আর সেটা যদি জিএমবি ভিজিট করে তাহলে ডেফিনেটলি বুস্ট করে। তো আমি যখনই ট্রাই করছি রেজাল্টও পেয়ে গেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা ফাইন্ডিংস, এই জন্য আমি এখানে অ্যাড করছি যে এক্সটার্নাল ক্লিক ম্যাটার্স। আর লোকাল যে সার্চ রেজাল্টটা হয় এটা হয়তো সবাই জানেন যারা লোকাল এসইও করেন, এটা হচ্ছে রিলেভেন্সি, ডিস্টেন্স অ্যান্ড প্রমিনেন্স। এই 3টা আপনার কন্টেন্টের ভিতরে, এই 3টা ফ্যাক্টর যে কোনো একটা থাকতে হবে।
আর উপরে। আচ্ছা, যেটা বলছিলাম কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আর কন্টেন্ট অডিটের ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, ওইটার একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি এটা ওপেন করলাম যে কন্টেন্টের মধ্যে 3টা জিনিস উপস্থিত থাকতে হবে: রিলেভেন্স, প্রমিনেন্স, আর আরেকটা কি ওটা, ডিস্টেন্স, সরি। তো এই 3টাকে লোকাল কন্টেন্টকে আরো বেশি লোকাল বানানোর জন্য এইখানে আমরা একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি, ঠিক আছে ভাই? একবারে উপরে আসেন, একবারে সবার উপরে দেখেন, বেল বন্ডস নিয়ার ক্যালিফোর্নিয়া বোটানিক গার্ডেন। এই যে ক্যালিফোর্নিয়া বোটানিক গার্ডেন, এটা হচ্ছে এইখানকার একটা ফেমাস প্লেস, পপুলার প্লেস। তো এরকম আমরা 10 মানে বিজনেসটাকে সার্কেল করে 10টা ফেমাস প্লেস নিয়েছি এবং ওই প্লেস থেকে, ওই ফেমাস প্লেস থেকে বিজনেসকে আমরা ড্রাইভ মানে 20 থেকে 30 কিলোমিটারের ভিতরে বিজনেসটাকে সার্কেল করছি, ঠিক আছে? তারপরে এইখানে আপনার ক্যালিফোর্নিয়া বোটানিক গার্ডেন নিয়ে ছোট একটা ডেসক্রিপশন এবং এই লোকেশন থেকে এই বেলবন্ড কোম্পানির লোকেশনটা কত দূর সেইটা নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। তারপরে নিচে আসেন, দেখেন ওইখান থেকে ড্রাইভিং ডিরেকশন দেওয়া হয়েছে যে আপনার ওই ফেমাস প্লেস থেকে এই লোকেশনটা কত দূর। আরো নিচে আসেন। তো এই যেখানে ম্যাপ দেখছেন না এমবেড করা, এইটা কিন্তু হচ্ছে ম্যাপ না, আপনার জিএমবির ম্যাপ না, এটা হচ্ছে একটা ড্রাইভিং ডিরেকশন। তো এইগুলো দেওয়ার মানে হচ্ছে গুগল সবসময় ফ্রেশ আর ইউনিক কন্টেন্ট পছন্দ করে। আপনি যত বেশি ফ্রেশনেস, যত বেশি ইউনিকনেস আপনার কন্টেন্টের মধ্যে নিয়ে আসতে পারবেন, গুগল ওইটাকে তত বেশি লাইক করে এবং ইন্ডেক্স তাড়াতাড়ি করে। ওকে, তো আমরা যখন 10টা লোকেশন নিয়ে কথা বলি, তো ওই লোকেশনটা মানে ডিস্টেন্সের মধ্যে পড়ে। তো এই কন্টেন্টের মধ্যে দেখবেন 3টা বিষয়ে আপনি উপস্থিত পাবেন, ডিস্টেন্স এবং রিলেভেন্স। তো যখন ড্রাইভিং ডিরেকশন ওই জায়গা থেকে আসে তখন ম্যাপটা ইউনিক হয়ে যাচ্ছে। আপনার লোকাল পপুলার ফেমাস প্লেস নিয়ে যখন কথা বলা হচ্ছে এবং ডিস্টেন্সের মধ্যে থাকছে, এবং যে রিলেভেন্স এবং ডিস্টেন্স, এই 2টা জিনিসই এই ধরনের কন্টেন্টের মধ্যে কি বলে এটা ম্যাচ করে এবং এই ধরনের কন্টেন্ট লোকাল কন্টেন্টের ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি যেটা বুঝাইতে পারছি, বুঝতে পারছেন? মানে যখন আপনি ওয়েবসাইটের কন্টেন্ট করবেন, অডিট করবেন, আপনি কোনো ওয়েবসাইটের মেইন যে সার্ভিস পেজগুলোতে এই ধরনের কন্টেন্ট তো ডিরেক্টলি দিতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট ওইখানে যেন লোকাল কিওয়ার্ডের ইমপ্লিমেন্টেশন থাকে সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু যখন আপনি এক্সটার্নাল কন্টেন্ট ক্রিয়েট করবেন, ওই কন্টেন্টগুলোকে আরো বেশি লোকালাইজ করার জন্য এই ধরনের প্র্যাকটিসগুলো করতে পারেন, ঠিক আছে? এইটাই মূলত বোঝাতে চাচ্ছিলাম। আচ্ছা, আমার মেইন স্লাইডটা দেন এবার। আচ্ছা, মান্থলি রিপোর্ট ডেলিভারি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনার ক্লায়েন্টকে লং টার্মে ধরে রাখার জন্য, ঠিক আছে? আমি যখন সর্বপ্রথম কাজ শুরু করি, অনেক সময় দেখতাম যে অনেক ভালো রেজাল্ট আসছে কিন্তু ক্লায়েন্ট ক্যান্সেল করে দিয়ে চলে গেছে। দেখা যাচ্ছে 1 মাস কাজ করে চলে গেছে, ক্লায়েন্ট বলে আমি রেজাল্ট পাচ্ছি না। ওকে, তো এই ক্ষেত্রে আপনি কিভাবে রিপোর্ট ডেলিভারি দিচ্ছেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যেটা করি, আবার আমাদের কাছে অনেক সময় যে সমস্ত ক্লায়েন্ট এসে বলে যে আমরা একটা কোম্পানির সাথে কাজ করছিলাম, এরকম 6 মাস কাজ করছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি। তো তখন আমি জিজ্ঞাসা করি, তুমি আসলে কি কাজ করছিলে, সেই কাজগুলো একটু আমাকে দেখাবা? বলেছে না, সেই কোম্পানি তো আমাকে এরকম কিছু দেখায়নি, কোম্পানি শুধু আমাকে বলছে যে আমরা কাজ করছি। ওকে, তারপর যদি বলা যায় তুমি কোন কিওয়ার্ডগুলো নিয়ে স্টার্ট করছিলে, সেই কিওয়ার্ডগুলোর র্যাঙ্কিং স্ট্যাটাস কি, সেইগুলো একটু আমাকে দেখাও। অনেক সময় তারা কিওয়ার্ডও দেখাতে পারে না। তো এইভাবে যদি আপনি কাজ করেন, এমনকি আপনি যদি ভালো কাজও করেন কিন্তু ক্লায়েন্টকে কোনো রিপোর্ট দেখাইতে না পারেন বা প্রপার আপনার এফোর্টগুলো, আপনার কাজগুলো সম্পর্কে ক্লায়েন্টের কোনো আইডিয়া না থাকে, অনেক সময় ভালো কাজ করলেও আপনার ক্লায়েন্ট হারাই যাবে। বা একজন ক্লায়েন্ট মানে একজন র্যান্ডম বিজনেস ওনার, সে কিন্তু এত টেকনিক্যাল জিনিসপত্র বোঝে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, প্রজেক্ট স্টার্টিংয়ের আগে কিওয়ার্ড সেট করা, এতগুলো কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করছি,
এবং শুরুতেই কিওয়ার্ডগুলোকে স্ক্যান করা এবং ক্লায়েন্টকে দেখানো যে এই কিওয়ার্ডগুলোর বর্তমান র্যাঙ্কিং পজিশন এই জায়গায় আছে। তারপরে পুরো মাসে আমরা কি কি অ্যাক্টিভিটিস করব সেটার একটা রিটেন প্ল্যান ক্লায়েন্টকে দেওয়া, এবং ডে 30-তে, ডে 1 থেকে ডে 30 পর্যন্ত আমরা কি করছি সেই পুরো প্রপার রিপোর্ট একটা শিটে অ্যাড করা। আমরা গুগল ড্রাইভ ফোল্ডার ইউজ করি, আর রিপোর্ট দেওয়ার সময় একটা শিটে অ্যাড করি যে আমরা যে যে অ্যাক্টিভিটিসগুলো করছি, যে আইটেমগুলো করছি, সমস্ত আইটেম এই ফোল্ডারে আপলোড করা আছে। এবং আমরা ডিসকাশনের সময় যা যা বিষয়ে অ্যাগ্রি ছিলাম, তুমি এইটার সাথে ম্যাচ করে দেখো আমরা যে আইটেমগুলো প্রমিস করছি সেইগুলো ঠিকমতো এখানে আপলোড করা আছে কিনা। সেকেন্ড, আমরা যে মাসের শুরুতে কিওয়ার্ডের পজিশনগুলো চেক করছিলাম, সেই কিওয়ার্ডগুলোর আগের র্যাঙ্কিং, মানে আগেকার র্যাঙ্কিং স্ট্যাটাস, মানে আগের মাসের র্যাঙ্কিং স্ট্যাটাস এবং ডে 30-তে 30 দিন পরে বর্তমান র্যাঙ্কিং স্ট্যাটাসের একটা কম্পেয়ার করি। তো ক্লায়েন্টের সামনে দুইটা জিনিস যায়, মেনলি হচ্ছে আমরা সারা মাসে কি কি কাজ করছি সেই কাজের একটা রিপোর্ট যায়। ধরেন কাজের রিপোর্ট খুব একটা কাজের না, কিন্তু তারপরও ক্লায়েন্টকে বোঝানোর জন্য দিতে হয় যে আমরা আসলে কাজ করছি। আর কাজের না এই কারণে বললাম, আপনি ধরেন অনেক কিছু করলেন কিন্তু কোনো রেজাল্ট আসলো না, তো আপনার ওই কাজ দিয়ে ক্লায়েন্টের কোনো ফায়দা নাই। এই জন্যে সেকেন্ড আমরা যে জিনিসটা করি, কিওয়ার্ড র্যাঙ্কিংগুলো অ্যাড করি। কিন্তু আগে যেটা করতাম, বর্তমান যে র্যাঙ্কিং পজিশনগুলো আছে ওইটা আমি অ্যাড করে দিয়ে দিতাম, এতে করে ক্লায়েন্ট বুঝতো না, ঠিক আছে। কিন্তু যখন আপনি এইটা করবেন যে স্টার্টিংয়ের সময় আপনার র্যাঙ্কিং ছিল এই জায়গায় ভার্সেস 30 দিন পরে র্যাঙ্কিং পজিশন হচ্ছে এই জায়গায়, তখন ক্লায়েন্ট আসলে তফাৎটা বুঝতে পারে যে হ্যাঁ আমরা 10টা কিওয়ার্ড নিয়ে কাজ স্টার্ট করছি, ফার্স্ট মান্থে 3টা কিওয়ার্ড র্যাঙ্কিং 20 থেকে র্যাঙ্কিং 5 নম্বরে চলে আসছে, বা 3 নম্বরে চলে আসছে, বা 10 নম্বরে চলে আসছে, অথবা আরও বেশি ডিক্রিজ করছে। যাই করুক, এই জিনিসটা আপনাকে হেল্প করে এইভাবে। মেনলি ক্লায়েন্ট তো আপনার মানে স্ট্র্যাটেজিটা প্রপার বুঝতে পারেই, আর আপনার সার্ভিসকে ক্লায়েন্টের সামনে খুব মানে ট্রান্সপারেন্সির সাথে প্রেজেন্ট করে যে দেখো আমার সার্ভিস হচ্ছে অনেস্ট। কারণ তুমি যদি ডিক্রেসও করো, এইভাবে রিপোর্ট দিলে তুমি ওইটাও টের পাবা, দেখতে পারবা যে এই মাসে আসলে ইয়ে করে নাই, ইমপ্রুভ করে নাই, র্যাঙ্ক করে নাই, এই মাসে আসলে ডিক্রেস হয়েছে। আর এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা তো গুগলকে, আমরা অ্যালগোরিদমকে কন্ট্রোল করি না। আমরা র্যাঙ্কিং ইমপ্রুভমেন্টের জন্যে যা যা করার দরকার সব কিছু করি, কিন্তু বাকিটা হচ্ছে আপ টু গুগল, আপ টু অ্যালগোরিদম। অ্যালগোরিদমের উপরে আমাদের কোনো হাত নাই। এইটা ট্রান্সপারেন্সির সাথে ক্লায়েন্টকে ফার্স্টে বুঝাই দিতে হবে। আপনি যদি তার এক্সপেকটেশন নিয়ে প্রথমেই ডিসকাস করতে পারেন, তাহলে এই ক্লায়েন্টকে আপনি লং টার্ম ধরে রাখতে পারবেন। আপনি যদি প্রথমে বলেন যে হ্যাঁ আমরা ফার্স্ট মান্থের মধ্যে বা 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে 100% তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই রেজাল্ট আনবো, এসইওতে কোনো কিছু 100% হয় না, সব কিছু হয় 90% বা কনফিডেন্সের উপরে, ঠিক আছে। আপনি বলবেন, আপনি আপনার 4-5টা ক্লায়েন্টকে দেখাবেন যে এই দেখো আমাদের বর্তমান এই ক্লায়েন্টগুলোর এরকম অবস্থা। যদি ওই ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকে, ওই রিয়েল এক্সপেরিয়েন্সের গল্পটা ক্লায়েন্টকে শোনাবেন যে হ্যাঁ আমি এরকম ইন্ডাস্ট্রিতে এই ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম, রেজাল্ট আসতে এতদিন লাগছিল। তো আমরা সেম স্ট্র্যাটেজি বা এইভাবে অ্যাপ্লাই করতে পারি, বা তোমার অমুক অমুক সমস্যা আছে দেখতেছি, এইগুলা ঠিক এইগুলা ইমপ্রুভ করে আমরা এইভাবে করলে হয়তো এতদিনের মধ্যে এরকম একটা রেজাল্ট আসতে পারে, কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে দেখবেন লোকাল এসইওতে অবশ্য খুব বেশি টাইম নেয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রথম 1 মাস অথবা সেকেন্ড মান্থেই মোটামুটি শো করার মতো একটা রেজাল্ট দেখানো যায়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি এই জিনিসটা দেখছি অনেকের ভিতরে, একজন আমাকে বলছে ভাই আমি অনেক কিছু করছি কিন্তু আসলে অনেক আইটেম অ্যাপ্লাই করছি, ব্যাকলিং করছি, অন পেজ এসইও করছি, অনেক কিছু করছি, কিন্তু কোনো প্রকার র্যাঙ্কিং রেজাল্ট পাচ্ছি না। তো আমি চেক করার পরে জিজ্ঞাসা করছি তুমি যে এই ব্যাকলিংগুলো করলে, বা তুমি ব্যাকলিংকের কয়েক রকম ব্যাকলিং করছে, তারপরে অন পেজ অপটিমাইজেশন সব কিছু করছে, কিন্তু আসলে রেজাল্ট আসে নাই। কেন রেজাল্ট আসে না? তুমি এইগুলো কি ইন্ডেক্স করছো কিনা? বলে না, ইন্ডেক্স তো করি নাই। তো আপনি যে কাজ করছেন, এই কাজগুলো যদি আপনি ইন্ডেক্স না করেন, তাহলে গুগল যতদিন না পর্যন্ত গুগল জানবে ততদিন আপনাকে কোনো ইমপ্রুভমেন্ট দিবে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বললাম, শেষ করে দেব 2 মিনিট ভাই, সবসময় ট্রাই করবেন ফ্রেশ কন্টেন্ট দেওয়ার, কন্টেন্টের মধ্যে ইউনিকনেস নিয়ে আসার।
আমরা ড্রাইভিং ডিরেকশনের ম্যাপটা ইউজ করি কেন? যে ডিরেক্ট ম্যাপ তো আমরা অনেক সময় ইউজই করি, ম্যাপের লিঙ্কটা দিয়ে দিই, কিন্তু এটা যদি একটা ড্রাইভিং ডিরেকশন আকারে দিই তাহলে ম্যাপটাও ইউনিক হয়ে যাচ্ছে। ইউনিক করার জন্য সব রকম চেষ্টা আমরা সবসময় করি। তো যখনই কোনো মানে আপনার যে কাজগুলো করবেন মাস শেষে ট্রাই করবেন যেন সব কিছু ইন্ডেক্স হয়ে যায় গুগলে। অ্যান্ড ইন্ডেক্স করার জন্য আমরা যেটা করি হচ্ছে ইন্ডেক্সিং টুল ইউজ করি, তারপরে গুগল স্ট্যাকিং করেন। কেউ কেউ গুগল স্ট্যাকিং এর সাথে পরিচিত আছেন? কে কে করেন ক্লায়েন্টের জন্য গুগল স্ট্যাক্স? আচ্ছা হ্যাঁ, গুগল স্ট্যাক্স এর মধ্যে আপনার লিঙ্ক প্রপার্টি যেগুলো আছে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। তারপরে স্কিমা মার্কআপ যেটা আমরা করি, যে মেইন হোম পেজ স্কিমা যেটা করি, সেইখানে কিন্তু আমরা ব্যাকলিংকগুলো স্কিমার কোডের মধ্যে পুরো মাসে যে ব্যাকলিংকগুলো করা হয়েছে সবগুলো স্কিমার মধ্যে ঢুকায়ে ইনপুট করে ওইটা হচ্ছে যে ওয়েবসাইটে অ্যাড করে দিই। মানে আমাদের মূল টার্গেট হচ্ছে শুধু ইন্ডেক্সিং টুল ইউজ করা না, ওইগুলোকে গুগল স্ট্যাক্সে অ্যাড করা, স্কিমা কোডের মধ্যে অ্যাড করা, এই সমস্ত জায়গায় মানে উদ্দেশ্য একটাই, যেন কোনোভাবে আমাদের এই লিঙ্কটা যেন ডি ইন্ডেক্স না হয় বা গুগলের চোখে থাকে। তো যখন আপনার কাজগুলো সব কিছু ইন্ডেক্স হবে তখন দেখবেন যে ফার্স্ট মান্থেই আপনার রেজাল্ট চলে আসছে, প্রথম মাসেই রেজাল্ট পাবেন, সেকেন্ড মাসেই রেজাল্ট পাবেন। খুব বেশি কম্পিটিটিভ হলে অবশ্যই টাইম লাগবে 3 মাস 4 মাস, কিন্তু প্রথম 1-2 মাস থেকে আপনি অ্যাটলিস্ট ক্লায়েন্টকে শো করার মতো, ক্লায়েন্টের কাছে বলার মতো কিছু রেজাল্ট পাবেন। তো এইগুলো ছিল হচ্ছে আমার ফাইন্ডিংস। ঠিক আছে, থ্যাংক ইউ।